ভেক্টরদের সবচেয়ে সহজভাবে যেটা প্রকাশ আমরা শুরু করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। সবচেয়ে প্রথম পরিচয় তোমাদের প্রথম ভালোবাসা ভেক্টরের প্রথম ভালোবাসা মানে কি? অবস্থান ভেক্টর। আমার মনে হয় তোমাদের ভেক্টরের প্রথম ভালোবাসা হওয়া উচিত হচ্ছে অবস্থান ভেক্টর, কারণ তোমাদের 9 10 যেটা পেয়েছো সেটা প্রথম পেয়েছো হচ্ছে অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টরটা। তো অবস্থান ভেক্টর দেখো, তো অবস্থান ভেক্টর কাকে বলে আমরা আগে এটা দেখি। অবস্থান ভেক্টর, তো অবস্থান ভেক্টরটা কি? দেখো অবস্থান ভেক্টর হচ্ছে যে ভেক্টরের সাহায্যে কোনো কিছুর অবস্থান নির্ধারণ করা যায়, কোনো বস্তুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান নির্ধারণ করা যায়, কোনো কিছুর বর্ণনা করা যাচ্ছে, সেটাকে বলি আমরা অবস্থান ভেক্টর। তো মনে রাখবা অবস্থান ভেক্টর কি? সাপোজ ধরো এটা লিখলাম, এখানে একটা বস্তু আছে, কিছু একটা আছে, যে ভেক্টরের মাধ্যমে কোনো কিছু অবস্থান নির্ধারণ করা যাচ্ছে, যে ভেক্টরের মাধ্যমে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। আচ্ছা, কি বললাম আমি তোমাদেরকে? অবস্থান ভেক্টরটা কি বললাম? যে আচ্ছা এটাকে এভাবে বলা যায়, দেখো যে এটা হচ্ছে একটা বিন্দু, তাই না? যে প্রসঙ্গ কাঠামো যে বিন্দুর সাপেক্ষে বলবো হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষ দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মূলবিন্দু প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়, কোনো বিন্দুর দেখা যায় না লালটা, তাই না? কোনো বিন্দুর অবস্থান অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলবো। তাকে কি বলবো আমরা? তাকেই আমরা অবস্থান ভেক্টর বলবো। তাহলে দেখো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন আমি এই বিন্দুটা, এটা হচ্ছে একটা ধরো পি একটা বিন্দু, এখন এই পি বিন্দুটার অবস্থান আমি যে ভেক্টর দ্বারা নির্দেশ করব, ওই ভেক্টর বা যে ভেক্টর দ্বারা অবস্থানটা আমি নির্ধারণ করে দেব, আইডেন্টিফাই করতে পারবো, সেই ভেক্টরকে বলবো আমি অবস্থান ভেক্টর। তাহলে দেখো আমি এখান থেকে একটা রেখা টানলাম, এই রেখাটা কি করলাম? একটা আর একটা ভেক্টর দিয়ে নির্দেশ করলাম যে আর একটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে আর, এই ভেক্টর দ্বারা আমি পি বিন্দুটার অবস্থান নির্দেশ করলাম। কি করলাম? আর একটা ভেক্টর, এই ভেক্টর দ্বারা পি বিন্দুর অবস্থান নির্দেশ করা হচ্ছে। তাহলে পি বিন্দুর অবস্থান যেহেতু এই আর ভেক্টর দ্বারা নির্দেশ করা হচ্ছে, তাই পি বিন্দুটা হচ্ছে আর হচ্ছে একটা অবস্থান ভেক্টর। তাহলে আরই হচ্ছে একটা অবস্থান ভেক্টর, ঠিক আছে? তাহলে আর হচ্ছে কি একটা অবস্থান ভেক্টর। এবার আসে আমরা সরণ ভেক্টরটা কি? সরণ ভেক্টর। অবস্থান ভেক্টর গেল, তাহলে এবার আসে আমরা সরণ ভেক্টর। তাহলে এটা কি? এটাই হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। সরণ ভেক্টর কি? একটা নির্দিষ্ট দিকে একটা বস্তু প্রসঙ্গ কাঠামোর, দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলি আমরা সরণ ভেক্টর। একটু ভালো করে দেখো, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত দূরত্ব যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলবো আমরা? তাকে সরণ ভেক্টর বলবো। সরণ ভেক্টর। আচ্ছা, এবার আসো সরণ ভেক্টর কোথায় আছে? ধরো এইটাই এইখান থেকে ধরো এইখানে আসলো, এই প্রসঙ্গ কাঠামো থেকে একটা বস্তু কি দৌড়ে এই পর্যন্ত গেল, একটা দূরত্ব অতিক্রম করলো, এইটা কি একটা দূরত্ব। এখন এই যে দূরত্বটাকে বলবো আমি নির্দিষ্ট দিকে করছে না, একটা বলেই দিয়েছে নির্দিষ্ট দিকে। যদি এটা নির্দিষ্ট দিকে হয় এবং এটা ধরো এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই এস, এই যে দূরত্বটাকে আমি, দূরত্ব হচ্ছে কত? এস। দূরত্ব কত আছে? এস। ও থেকে পি বিন্দুতে যেতে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করলো। এখন সেটা যেহেতু একটা নির্দিষ্ট দিকে অতিক্রম করলো, এই এসটাকে আমি প্রকাশ করলাম কি ভেক্টর হিসেবে।
এক্স থেকে যে আমি ভেক্টর হিসেবে প্রকাশ করব, এই ভেক্টরের নামই হচ্ছে সরণ ভেক্টর। এই ভেক্টরের নামটা কি? সরণ ভেক্টর। তাহলে আমি এই ভেক্টর সরণ, এটা সরণ বা ডি, তাহলে এটাকে কি প্রকাশ? সরণ ভেক্টর। আচ্ছা, সরণ ভেক্টরকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, ডি দ্বারা। ঠিক আছে, সরণ ভেক্টরকে ডি দ্বারা, অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসি আমরা, দেখো এরপরে আছে আমাদের ব্যাসার্ধ ভেক্টরটা কি। ব্যাসার্ধ ভেক্টরটা কি একটু মাথায় লক্ষ্য রাখবো। যদি দেখো এই হচ্ছে, দেখো প্রশ্নটা দেখো ব্যাসার্ধ ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে, দেখো যে ভেক্টরের সাহায্যে সাধারণত এটাও কি মূলত হচ্ছে এই যে অবস্থান ভেক্টরটা, অবস্থান ভেক্টরটাই হচ্ছে একটা কি তোমার ব্যাসার্ধ ভেক্টর বলা যায়। যদি এই এই যে অবস্থান ভেক্টরের সমান ব্যাসার্ধ নিয়ে, অবস্থান ভেক্টর সমান দূরত্ব নিয়ে যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করা হয়, যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করা হয়, হ্যাঁ, তাহলে এই যে অবস্থান ভেক্টর, যে অবস্থান ভেক্টরটাকে আমরা বলবো এখানে ব্যাসার্ধ ভেক্টর। আমি আবার বলছি, যদি অবস্থান ভেক্টর, দেখো যদি এই অবস্থান ভেক্টরের সমান দূরত্ব নিয়ে কোনো একটা বৃত্ত অঙ্কন করা হয় বা বৃত্তাকার পথ কল্পনা করা হয়, তাহলে এই অবস্থান ভেক্টরটাকে আমরা বলবো সরণ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর অপর নামই হবে তখন ব্যাসার্ধ ভেক্টর। তবে এই ক্ষেত্রে সবসময় এই অবস্থান ভেক্টরের দিক, যেহেতু এটার সমান ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করেছি, তাহলে এটা কি ছিল আমার? এটা ছিল কি অবস্থান ভেক্টর আর এটার সমান ব্যাসার্ধ নিয়ে কি করেছি? আমি একটা বৃত্ত কল্পনা করেছি যার ব্যাসার্ধ ছিল কত? আর। অবস্থান ভেক্টর ছিল আর, ভেক্টর ছিল কি আর। তাহলে এই অবস্থান ভেক্টর নামই হচ্ছে এখন ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর নাম কি বলবো আমরা? ব্যাসার্ধ ভেক্টর। তবে মনে রাখবা এর দিক সব বহির্মুখী। এর দিকটা কেমন হবে? বহির্মুখী। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। অবস্থান ভেক্টর দিক কোথায়? কেন্দ্র থেকে বাইরের দিকে। অবস্থান ভেক্টর দিক হচ্ছে কি? কেন্দ্র থেকে বহির্মুখী, কেন্দ্র থেকে কি বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে। সবসময় দিকটা মনে রাখবা, কেন্দ্র থেকে বাইরের দিকে। অবস্থান ভেক্টর দিক, ব্যাসার্ধ ভেক্টর দিক কোথায়? ব্যাসার্ধ ভেক্টর দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরে। পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমাদের এগুলো এই তিনটা। এরপর দেখো আয়তক্ষেত্র ভেক্টর। আচ্ছা, তো আমাদের এটা গেল, আমাদের সঠিক আমাদের চলে গেল হচ্ছে সরণ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এগুলো চলে গেছে। এখন দেখবো হচ্ছে আমরা যে সঠিক ভেক্টরটা কি। দেখো সঠিক ভেক্টর, তো আমি এগুলো বলে যাবো, তোমরা শুধুমাত্র লিখে যাবো সঠিক ভেক্টর কি। আমি একটু টান দিয়ে লিখে দিচ্ছি যে এখন যেটা দেখো সঠিক ভেক্টরটা, আমি টানে যদি লিখি তাহলে আমার সময় কম লাগবে। তো সঠিক ভেক্টরটা কি? তো সঠিক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। এখন হচ্ছে শর্টকাট মনে রাখবা, যে ভেক্টর মান অশূন্য, মান কি থাকবে? যে ভেক্টরের মান অশূন্য লিখে রাখবা, যে ভেক্টরের মান অশূন্য তাকে সঠিক ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মান অশূন্য তাকে বলবো কি আমরা? সঠিক ভেক্টর। তো সংজ্ঞাটা লিখে নেবা সুন্দর করে, যে ভেক্টরের মান অশূন্য তাকে বলবো আমরা সঠিক ভেক্টর। অর্থাৎ সকল ভেক্টর সঠিক ভেক্টর। একমাত্র দেখো একটা নাল ভেক্টরটা কি, তাহলে দেখো যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, দুইটা একটু দেখো ভালো করে। যে ভেক্টরের মান শূন্য তাকে বলছি আমরা নাল ভেক্টর, তাকে বলছি কি আমরা নাল ভেক্টর। আর যে ভেক্টরের মান অশূন্য তাকে বলছি আমরা সঠিক ভেক্টর। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? নাল ভেক্টর মানটা সবসময় শূন্য থাকবে, কিন্তু সঠিক ভেক্টর মান কখনো শূন্য হবে না। তার মানে হচ্ছে নাল ভেক্টর ব্যতীত, এই ভেক্টর ব্যতীত বাকি সকল ভেক্টর হচ্ছে সকল ভেক্টর সঠিক ভেক্টর। তোমরা এখানে যত ভেক্টর দেখতে পাচ্ছ, যত প্রকার ভেক্টর দেখতে পাচ্ছ, এই নাল ভেক্টর ব্যতীত সকল ভেক্টর হচ্ছে সঠিক ভেক্টর। সকল ভেক্টর হচ্ছে কি? সঠিক ভেক্টর। তো মাথায় রাখবা সকল ভেক্টর। তার মানে যদি বলে যে বিসদৃশ ভেক্টর কোন ধরনের ভেক্টর, অবশ্যই একটা সঠিক ভেক্টর। যদি সমানুপাতিক ভেক্টর সঠিক ভেক্টর, সদৃশ ভেক্টর সেটাও সঠিক ভেক্টর, সমতুল্য ভেক্টর সেটাও সঠিক ভেক্টর। কথা হচ্ছে যাদের মান অশূন্য তারা সবাই সঠিক ভেক্টর। একমাত্র শূন্য ভেক্টর হচ্ছে কি? নাল ভেক্টর। শূন্য ভেক্টর একমাত্র হচ্ছে কি? নাল ভেক্টর। কারণ নাল ভেক্টর বাদে বাকি যারা আছে, যত ভেক্টর আছে সবই হচ্ছে তোমার সঠিক ভেক্টর। এবার আসি আমরা নাল ভেক্টর সম্পর্কে কিছু তথ্য দেই, নাল ভেক্টর সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দেই। কারণ তোমাদের অ্যাডমিশন টেস্ট বলো আর বোর্ড এক্সাম বলো, এমসিকিউ এর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যত প্রকার এখানে ভেক্টর আছে, সবচেয়ে বেশি এমসিকিউ এর জন্য উপযুক্ত হচ্ছে নাল ভেক্টর। সবচেয়ে বেশি নাল ভেক্টর, বেশিরভাগ। তাহলে দেখো নাল ভেক্টর, নাল ভেক্টর হচ্ছে মান শূন্য। এক হচ্ছে মান শূন্য, মনে রাখবা মান শূন্য, এক হচ্ছে মান শূন্য। দ্বিতীয় হচ্ছে এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু নেই, এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু নেই। মনে রাখবা এর পাদবিন্দু ও শীর্ষবিন্দু নেই, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু নেই। আর থাকলে যেটা কি আছে, পাদবিন্দু ও শীর্ষবিন্দু নেই বলতে একই থাকে। ঠিক আছে, যেহেতু একটা বিন্দু, নাল ভেক্টর বলতে একটা বিন্দুকে বোঝাচ্ছে, জাস্ট একটা বিন্দু। এখন চিন্তা করে দেখো, বিন্দু না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে কোনো ক্ষেত্রফল, না উচ্চতা, না কোনো কিছু নেই,
একটা বিন্দুর কোনো কিছুই কিন্তু নাই। এজন্য আমি বলছি যে এই যে না যার মান শূন্য মানে এর ভেক্টরে এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকবে, শূন্য থাকবে। পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোথায় থাকবে বলতে পারো একই বিন্দুতে, পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকবে, একই বিন্দুতে থাকবে, এটা বলতে পারো। নাই বা থাকবে, যদি থাকেও সেটা একই বিন্দুতে। পাদবিন্দু যা সেটা একই বিন্দুতে থাকা মানে কি একটা বিন্দুকে, পাদবিন্দু যেখানে শীর্ষবিন্দু সেখানে, তার মানে কি একটা বিন্দু নির্দেশ করছে। আচ্ছা দুটি দেখো, দুটি সমমানের ভেক্টর, দুটি সমান সমান, দুটি সমান সমান, দুটি সমান ও সমজাতীয়, দুটি সমান সমজাতীয়, সমান সমজাতীয় ভেক্টর, ভেক্টর ভেক্টরের ভেক্টর বিগফল, ভেক্টরের বিগফল, বিগফল কি একটা, বিগফল তো মানে কি লব্ধি ভেক্টর, বিগফল মানে কি একটি লব্ধি ভেক্টর, একটি নাল ভেক্টর, একটি কি হবে নাল ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে নাল ভেক্টর পাওয়ার উপায়। কিভাবে তুমি একটা নাল ভেক্টর পাবে, কিভাবে তুমি নাল ভেক্টর তৈরি করবে, তুমি দুইটা ভেক্টর নেবে, দুইটা ভেক্টর কি একই ডিরেকশনে সমান, বলছে সমান ও সমজাতীয়, সমান ও সমজাতীয় ভেক্টরের ভেক্টরের বিগফল, ভেক্টরের বিগফল হচ্ছে কি নাল ভেক্টর। তাহলে সমান ধরো, ধরো এ একটা ভেক্টর আছে 5, ধরো এ ভেক্টর মান কত আছে, এই যে ভেক্টরটা, ভেক্টর মান কিভাবে প্রকাশ করি, ভেক্টর মান কত আছে 5 মিটার, আর বি একটা ভেক্টর আছে এটাও ধরো যে 5 মিটার, 5 মিটার আছে সরণ, এদের সরণ, এটা সরণ 5 মিটার, একটা দিকে ছিল এটা সরণ 5 মিটার। সহজ সরল সমজাতীয় যদি হয়, সমজাতীয় বলতে একই দিকে যাবে, এরা কি একই দিকে আছে, যদি একই দিকে থাকে তাহলে লক্ষ্য করে দেখো যে আমি যদি এ থেকে বি বিয়োগ করি, এ থেকে বি বিয়োগ করি তাহলে যোগফল কত, শূন্য। এ থেকে তুমি যদি বি বিয়োগ করে দাও তাহলে যোগফল কত পাচ্ছ, শূন্য পাচ্ছ। তাহলে এই যে শূন্য পাচ্ছ এটা মানে কি যে সমান, দুটি সমান সমজাতীয় ভেক্টরের বিগফল হচ্ছে একটা নাল ভেক্টর রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে দুইটা ভেক্টর এখন যেটা পাচ্ছ, তার মানে a - b, এই যে a - b ভেক্টরটা এটা শূন্য, মানে এই ভেক্টরটা কি একটা নাল ভেক্টর, এই ভেক্টরটা কি একটা নাল ভেক্টর বলতে পারো। এই দুটো ভেক্টর কি একটা নাল ভেক্টর, যার মান হচ্ছে কত, শূন্য। আচ্ছা এরপরে আসি আমরা দুটি, এরপরটা যদি বলি আমরা তৃতীয়টা চতুর্থ যেটা আসবে, দুটি সমান ও সমজাতীয়, সমান সমজাতীয়, এর আগে একটা বলো সমান সমজাতীয় একই দিকে ক্রিয়ারত, এটা একটু লিখে দিও, একটু লিখে দিও, একই দিকে ক্রিয়ারত, একটু আগেরটার সাথে একটু অ্যাড করে নাও, ক্রিয়ারত আগেরটার সাথে একটু অ্যাড করে নাও, যে দুটি সমান সমজাতীয় ও একই দিকে ক্রিয়ারত ভেক্টরের বিগফল একটি নাল ভেক্টর রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, একটা নাল ভেক্টর রিপ্রেজেন্ট করবে। বাট যদি এটা বলি আমি ওইরকম ভাবে, যে যদি এরকম বলা হয় যে দুটি সমান সমজাতীয় ও বিপরীত দিকে কি থাকবে, বিপরীত দিকে ক্রিয়ারত ভেক্টরের দেখো ভেক্টরের যোগফল নাল ভেক্টর, নির্দেশ করবে, বা নাল ভেক্টর নির্দেশ করে, আচ্ছা নির্দেশ করে। ঠিক আছে, তো আমরা এখানে চারটা, এই নাল ভেক্টর সম্পর্কে কিন্তু চারটা অপশন পেয়েছি এবং চারটা মনে রাখবা, চারটাই। আরেকটা হচ্ছে দুইটা ভেক্টর মান শূন্য হলে, দুটি ভেক্টর মান শূন্য হলে তাদের লব্ধিও কি হবে, তাদের লব্ধিও একটা নাল ভেক্টর হবে, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, তার মানে তিনটা হয়, একটা হচ্ছে যদি দুইটা শূন্য ভেক্টর হয়ে থাকে, দুইটাই শূন্য ভেক্টর, তাহলে দুইটা শূন্য ভেক্টরের লব্ধিও শূন্য হবে, দুইটা ভেক্টরের মান আছে, এবং দুইটা ভেক্টর একই দিকে একই সময়ে ক্রিয়ারত। দেখো এই যে দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে, আর এখন দুইটা ভেক্টর ধরো একটা এদিকে যাচ্ছে আর একটা যাচ্ছে এইদিকে, তো বার করে দেখো একটা ভেক্টর যাচ্ছে কি এইদিকে আর একটা ভেক্টর যাচ্ছে এদিকে, এটার মান 5, এটার মান 5। এখন কি ভেক্টর রাশি সাধারণত একটা দিক পরিবর্তন করলে একটা প্লাস আর একটা মাইনাস, যদি ভেক্টর রাশি দিক পরিবর্তন করা হয় তাহলে একটাকে প্লাস ধরলে আরেকটা কি হবে, মাইনাস হয়ে যাবে, একটাকে প্লাস ধরলে আরেকটা যদি মাইনাস হয়ে যায় তাহলে কি বিষয়টা কি দাঁড়াবে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এটা প্লাস করতে দেখো, একটা প্লাস আর একটা কত হচ্ছে, ধরো এটা হচ্ছে এটা সমান b আর এটা সমান কত, ধরো এটা হচ্ছে a, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর। তাহলে এখন তুমি যেটা করবা b ভেক্টর যোগ করতে দেখো, a প্লাস b যোগ করছি কিন্তু মাইনাস দিতে হবে, কেন দিতে হবে, কারণ তারা পরস্পর বিপরীতমুখী, তারা কি রকম আছে, তারা পরস্পর বিপরীতমুখী আছে, এই হচ্ছে তারা, দেখো কলমের মুখটা চিন্তা করো, বিপরীতমুখী, যদি বিপরীতমুখী থাকে তাহলে যোগ করার সময় একটাকে প্লাস দিতে হবে আর একটাকে মাইনাস দিতে হবে, কারণ এটা ডিরেকশন পরিবর্তন, এর দ্বারা বিপরীতমুখী বোঝায়। এইটার ক্ষেত্রে লব্ধি শূন্য হয়ে যাবে, কেন শূন্য হবে, কারণ এটার মান যদি 5 হয় তাহলে প্লাস মাইনাস 5 হয়ে যাবে, সমান কত, শূন্য হয়ে যাবে, প্লাস মাইনাস কত, 5 থেকে 5 গেলে শূন্য হয়ে যাবে। তাহলে এদেরকে বলি আমরা নাল ভেক্টর, এইভাবে আমরা
নাল ভেক্টরগুলি পাবো। তাহলে এটা গেল আমাদের নাল ভেক্টর সম্পর্কিত সবগুলো তথ্য দিলাম। এবার আসি আমরা স্বাধীন ভেক্টরে। দেখো সো কি কি গেল আমাদের নাল ভেক্টর, সঠিক ভেক্টর চলে গেল। এবার আসি আমরা অবস্থান ভেক্টর চলে গেল, ব্যাসার্ধ ভেক্টর চলে গেল। এখন আসি আমরা সমভেক্টর। সমভেক্টরটা কি? দেখো সমভেক্টরটা কি আছে। সমভেক্টর ক্ষেত্রে মাথায় রাখবা দুইটা ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টর দুই একই দিকে সমান 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 ও সমজাতীয় দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে তাদেরকে বলা হয় সমভেক্টর। মাথায় রাখবা সমান ও সমজাতীয় দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে, একই দিকে ডিরেকশন সেম, ডিরেকশনটা সেম হবে, ডিফারেন্ট ডিরেকশন হলে হবে না, একটা নির্দিষ্ট দিকে যেতে হবে। যদি একটা নির্দিষ্ট দিকে যায় তাহলে তাদেরকে বলবো আমরা সমভেক্টর। সমভেক্টর অপর নাম সমান সমান, সমান ভেক্টর বলে, এটাকে আমরা সমান ভেক্টর বলা হয়। সমভেক্টর অপর নাম কি? সমান ভেক্টর। সমভেক্টর অথবা সমান ভেক্টর। দেখো তার মানে এই যে দুইটা ভেক্টর, দেখো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুইটা ভেক্টর সমান, এ সমান হচ্ছে ভেক্টর এ সমান হচ্ছে ভেক্টর বি, এ এবং বি দুইটা ভেক্টর সমান এবং তার কি একই দিকে যাচ্ছে, মান সমান। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি সমান, এটা হচ্ছে মান সমান থাকবে, মান থাকবে হচ্ছে সমান এবং একই দিকে থাকবে। এদের কাজ হচ্ছে কি একই দিকে থাকবে, থাকবে কোথায়? একই দিকে থাকবে, একই দিকে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমান ভেক্টর বা সমান সমান ভেক্টরের एग्जांपल। ঠিক আছে, মান থাকবে এবং একই দিকে থাকবে। যোগফল কি হবে? যোগফল দ্বিগুণ হবে। আর এদের যোগফল, এদের লব্ধি সবসময় কি হবে? লব্ধি দ্বিগুণ হবে। লব্ধি কেমন হবে? লব্ধি দ্বিগুণ হবে সবসময়। লব্ধি দুইটা ভেক্টর লব্ধি কি হয়ে যাবে? দ্বিগুণ হবে, সবসময় দ্বিগুণ হবে। কারণ তুমি যোগ করে দেখো, এই a + b সমান কি দাঁড়াবে? 2a লিখবো, অথবা a + b সমান কি হবে? 2b। কারণ কি a সমান b, তাহলে a সমান যদি b হয় তাহলে b আর b কত? যদি তুমি যোগ করে দাও তাহলে আমি কি বসাবো? a + a। দেখো তাহলে আমি যদি a এর পরিবর্তে b + b ও লিখতে পারবো, অথবা a + a ও লিখতে পারবো। দেখো যেহেতু দুইটাই সমান তাহলে a এর পরিবর্তে b লেখা যায়, b এর পরিবর্তে a লেখা যায়, তাহলে কি দাঁড়াচ্ছে? 2a। তার মানে কি দেখা যাচ্ছে? তাদের লব্ধি কি দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তাদের লব্ধি যে কোনো একটা দ্বিগুণ হবে। মাথায় রাখবা লব্ধি যে কোনো একটি দ্বিগুণ হবে, যে কোনো একটি দ্বিগুণ হবে সবসময়, চিরন্তর সত্য, এটা কখনো ভুল হবে না, ডিরেক্ট মনে রাখবা। এবার আসি আমরা বিসদৃশ ভেক্টর, বিপরীতমুখী ভেক্টর। বিপরীতমুখী ভেক্টর বলতে বোঝাচ্ছে দেখো তারা কি করবে? এই বিপরীত ডিরেকশন দেবে, একটা যাচ্ছে এইদিকে আরেকটা যাচ্ছে এইদিকে। এই ক্ষেত্রে মনে রাখবা এ সমান কি দাঁড়াচ্ছে? দুইটা ভেক্টর সমান। দেখো a সমান v মাইনাস, দেখো a সমান -v, তাহলে মান সমান কিন্তু দিক বিপরীত দিকে থাকবে, বিপরীতমুখী। মান সমান কিন্তু কি এরা বিপরীত দিকে থাকবে। মান সমান কিন্তু বিপরীত দিকে থাকবে। দেখো একটা যাচ্ছে উত্তর দিকে গেলে আরেকটা পূর্ব দিকে, না একটা উত্তর দিকে থাকলে একটা দক্ষিণমুখী, একটা উত্তর হলে একটা দক্ষিণমুখী। আর কি লব্ধি, এদের লব্ধি দ্বিগুণ হবে। লব্ধি কি হবে? শূন্য হবে। লব্ধি শূন্য হবে, লব্ধি শূন্য বা দ্বিগুণ হবে। তো মনে রাখবা লব্ধি শূন্য বলতে আমরা দুইটা লব্ধি, যেহেতু দুইটা লব্ধি, যেমন যোগফলের লব্ধি, যোগফলের লব্ধি শূন্য, এটা হচ্ছে যোগফলের লব্ধি শূন্য হয়ে যাবে, বাট বিগ ফলের লব্ধি দ্বিগুণ হয়ে যাবে। বিগ ফলের লব্ধি দ্বিগুণ। এটা কিন্তু দুই ভাবে হতে পারে। যেমন ধরো एग्जांपल দেখো a মাইনাস হচ্ছে, দেখো a + b, আবার এটা কিন্তু শূন্য, এটা মাথায় রাখবা। এই যে দেখো a + b যোগ ফলের লব্ধি কি শূন্য হয়ে গেছে, কারণ আমি কি করব? দুইটা ভেক্টর দেব, a প্লাস হচ্ছে -b। আচ্ছা একটু ভালো করে দেখে নিই আমরা, তাই না? দেখে নিই, যদি আমরা যোগ করি, একটু ভালো করে দেখে নিই আমরা, আমাদের মনে একটু মিস্টেক হচ্ছে এখানে। যদি যোগ করি, দেখো যোগফল যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো তো a - b সমান কত আসছে? 0। ঠিক আছে, যোগফলের লব্ধি শূন্য, বাট আমরা এটা হচ্ছে যোগফল, দেখো যোগ করছি আমরা। এবার আছে বিয়োগ করি আমরা, যদি বিয়োগ করি তাহলে a মাইনাস b, একটু লক্ষ্য করে দেখো a মাইনাস b, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দেখো তো a + b দাঁড়াচ্ছে না এখানে। তাহলে a + b যদি সমান যদি হয় তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই দুটোর ক্ষেত্রে মান যদি সমান হয় তাহলে এটা কাটা যাবে, কিন্তু কাটা যাবে। যদি কাটা যায় তাহলে কি শূন্য হবে? কাটা গেলে কিন্তু শূন্য হবে না, তার মানে কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। কাটা গেলে কিন্তু শূন্য হবে, কাটা গেলে শূন্য হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে তোমার দেখো, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুইটা কি যোগফল যুক্ত হয়ে যাবে, তার মানে যুক্ত হয়ে কি হবে? হয় 2a অথবা কি দাঁড়াচ্ছে 2b।
এই যে এটার মতো আগে যেটা লিখছিলাম, হয় 2a হবে অথবা 2b হবে। যদি তুমি এখানে a বসাও, দেখো a আর a কি হবে 2a, বাট তুমি যদি এখানে b বসাও তাহলে b আর b কি হবে 2b হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে যোগফলের লব্ধি শূন্য হবে, বাট বিয়োগফলের লব্ধি হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এই গেল আমাদের এই ভেক্টরটা। এবার আসি আমরা পরবর্তী ভেক্টরে। দেখো লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর কাকে বলে? তো দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে বা যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলা হয়, অথবা দুই বা ততোধিক ভেক্টর পরস্পর থেকে বিয়োগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলি আমরা লব্ধি ভেক্টর। তো দুই বা ততোধিক ভেক্টরের যোগফল বা বিয়োগফলকে লব্ধি বলি। কি বলবো আমরা? সরাসরি বলবো হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল অথবা বিয়োগফলের মাধ্যমে যে ভেক্টর পাওয়া যায়, নতুন যে ভেক্টরটি পাওয়া যায় তাকে বলবো আমরা লব্ধি ভেক্টর। ঠিক আছে? তো লব্ধি ভেক্টর সংখ্যাটা লিখে দিবা। দুইটি ভেক্টরের যোগফল বা দুইটি ভেক্টরের বিয়োগফল থেকে যে নতুন ভেক্টরটি পাওয়া যায়, দুই বা ততোধিক ভেক্টরের যোগফল বা বিয়োগফলের থেকে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলি আমরা লব্ধি ভেক্টর। ঠিক আছে? তো লব্ধি ভেক্টর দুই প্রকার, একটা হচ্ছে যোগফলের লব্ধি আর একটা হচ্ছে বিয়োগফলের লব্ধি। যোগফলের লব্ধি আর একটা হচ্ছে কি বিয়োগফলের লব্ধি। যেমন বিয়োগফলের লব্ধি হচ্ছে একটা শূন্য পেয়েছি, আর যোগফলের লব্ধি পেয়েছি এখানে শূন্য, বিয়োগফলের লব্ধি পেয়েছি এখানে দ্বিগুণ। আর আগের ক্ষেত্রে কিন্তু শূন্য হবে, আগেরটা মানে এরা পরস্পর বিপরীত, একদম সম্পূর্ণ বিপরীত। আচ্ছা এবার আসি আমরা পরেরটা আসি, সমরেখা ভেক্টর, সমতলীয় ভেক্টর। দেখো সমতলীয় ভেক্টর তল মানে কি বুঝি? তল মানে কি বোঝায়? তল বলতেই বোঝায় একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, একটা পঞ্চভুজ, একটা ষড়ভুজ, একটা বৃত্ত, একটা সিলিন্ডার, সেটা। এখন তলগুলো বক্রতল হতে পারে, সমতল হতে পারে। তল দুই প্রকার, বক্রতল, সমতল, বক্রতল, সমতল, বক্রতল, সমতল। এখন এই যে বক্রতল বা সমতলটা আমরা পাচ্ছি, এই বক্রতল এবং সমতলের মধ্যে তোমাদের যেটা হচ্ছে, দেখো যে আমরা এখানে সমতল হিসেবে ধরছি, এখানে সমতলীয় যেহেতু বলছি সমতলীয়, তার মানে বক্রতল বিবেচ্য না। তো সমতলীয় কোনগুলো? একটা ত্রিভুজ সমতল হতে পারে, একটা চতুর্ভুজ সমতল হতে পারে, একটা আয়তক্ষেত্র সমতল হতে পারে, একটা বর্গক্ষেত্র সমতল হতে পারে, একটা ঘন সমতল হতে পারে, ইত্যাদি। যদি এমন মানে তোমার কাল্পনিক ভাবে চিন্তা করবো আমরা যে একটা সমতলের মধ্যে যদি একাধিক ভেক্টর থাকে, একটা তলের মধ্যে কি একটা তল, যেমন একটা তল, এটা একটা সমতল। দেখো একটা সমতল, আমি আর একটু প্লেন করে যদি আঁকি, এই ধরো একটা সমতল। ঠিক আছে? এখন এই সমতলের মধ্যে ধরো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, কয়টা ভেক্টর? দেখো অনেকগুলো ভেক্টর আছে। যদি অনেকগুলো ভেক্টর থাকে তাহলে এই যে সবগুলো ভেক্টর যদি একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এইটাকে বলি আমরা সমতলীয় ভেক্টর। কতগুলি ভেক্টর যদি একটা তলের মধ্যে আবদ্ধ থাকে, একটা তলে থাকে, তাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। তার মানে একই তলে কতগুলি ভেক্টর অবস্থান করলে ওই ভেক্টরগুলিকে বলি আমরা সমতলীয় ভেক্টর। ঠিক আছে? তো সমতলীয় ভেক্টর মানে বোঝায় অনেকগুলি ভেক্টর একটা তলের মধ্যে থাকতে হবে। এখন এখানে একটা শর্ত আছে, মনে রাখবা। ধরো তিনটা ভেক্টর আছে, সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে এটা সৃজনশীলের জন্য লিখে রাখো মার্ক, এমন হতে পারে কালকে চলে আসছে, আগামীকাল পরীক্ষা চলে আসতে পারে। এটা সৃজনশীলের জন্য, এটা তিনটে ভেক্টর তিনটে ভেক্টর মানে হচ্ছে ভেক্টর, মানে ধরো যেটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ভেক্টর তিনটি এরকম লেখা থাকতে পারে, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে কি? একই সমতলে অবস্থান করবে কি? 4 মার্কের প্রশ্ন কিন্তু করবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো, লিখে রাখো, আমি লিখে দিলাম একদম, আগামীকালের পরীক্ষা চলে আসতে পারে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, বাস স্টার মার্ক দিয়ে রাখলাম। আগামীকাল পরীক্ষা চলে, এটা বলা যায় না আগামীকাল এটা আসার সম্ভাবনা আছে অনেক। এখন দেখো একই তল, তাহলে আমরা কি করে বুঝবো যে এরা সমতলে থাকবে? তো সমতলে থাকার শর্ত হচ্ছে, দেখবা যে কোনো একটা ভেক্টর আছে এ, এই তিনটা হয়, তিনটা প্রমাণ করতে পারো। এক, এ ডট বি ক্রস সি ইকুয়াল হচ্ছে 0, এই এটাও প্রমাণ করতে পারো। দুই, বি ডট সি ক্রস এ সমান হচ্ছে 0। তিন, তৃতীয়ত হচ্ছে সি ডট এ ক্রস বি সমান হচ্ছে 0। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্রস গুণফল, এটা হচ্ছে কি ডট গুণফল। তার মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে একটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের ডট গুণফলের মান যদি শূন্য হয়, দুইটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে যে কোনো দুইটি ভেক্টরের
ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল, দুইটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা একই সমতলে থাকবে। এটা হচ্ছে একই সমতলে থাকার শর্ত। এটা হচ্ছে একই সমতলে থাকবে থাকবে। এই যেটা যে কোনো একটা প্রমাণ করবা, তিনটা না, এর মানে তিনটা না, যে কোনো একটা প্রমাণ করো, হয় এটা নয় এটা এটা, তিনটা থেকে যে কোনো একটা প্রমাণ করলে হয়ে যাবে তোমার। এখন কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা এখন তোমাকে শেখাইনি, সেটা আমরা পরে আমরা সামনের দিকে শিখবো, এটা এখন না, জাস্ট শর্তটা মনে রাখো, কারণ এগুলো বেসিক, এগুলো টপিকস আলোচনা করবো আমরা পরে, ঠিক আছে? আমরা যখন স্কেলার গুণফল পড়াবো, ভেক্টর গুণফল পড়াবো, এরপরে এটা আমরা প্রমাণ করতে পারবো, এর আগে আমরা এটা প্রমাণ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের সমতলে ভেক্টর শেষ। এবার আসি আমরা হচ্ছে দেখো সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টরটা কি এটা শেষ। আমরা সমরেখ ভেক্টর যদি কতগুলি ভেক্টর সমজাতীয় ভেক্টর হওয়ার শর্ত আছে, দেখো সমজাতীয় এক হচ্ছে সমজাতীয়, এই শর্ত মনে রাখতে হবে। সমজাতীয় একই জাত হইতে হবে। জাতটা মানে কি, হিন্দু হইলে হিন্দু, বৌদ্ধ হইলে বৌদ্ধ হইতে হবে। দুইটা ভেক্টর তুমি তুলনা করছো মানে হিন্দুর সাথে হিন্দু, বৌদ্ধের সাথে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, মুসলিম হলে মুসলিম, মানে যে যে ধর্মের সে একই জাতীয় ধর্মের হতে হবে, ভিন্ন ধর্মের হতে পারবে না। তুমি চাইলে স্মরণের সাথে ত্বরণ যোগ করতে পারবে না, তুমি চাইলেই ত্বরণের সাথে বল যোগ করতে পারবে না, তুমি চাইলেই স্মরণের সাথে ক্ষেত্র মানে ব্যাসার্ধ ভেক্টর যোগ করতে পারবে না। সরি, ব্যাসার্ধ ভেক্টর যোগ করছে, কারণ স্মরণ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে তোমার অবস্থান ভেক্টর তিনটা সেম। মনে রাখবে তিনটা সেম, এই তিনটাই হচ্ছে একই জাতীয় ভেক্টর, এই তিনটা একই জাতীয় ভেক্টর মাথায় রাখবা। স্মরণ ভেক্টর, অবস্থান ভেক্টর এবং হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর, তিনটা হচ্ছে একই জাতীয় ভেক্টর, তিনটাই এক, নাম ভিন্ন কিন্তু তিনটা ভেক্টর একই, তবে অন্য ভেক্টরগুলি ডিফারেন্ট হবে। তাহলে অবশ্যই সমজাতীয় হতে হবে। ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে সমজাতীয়। তুমি যোগ বিয়োগ যাই করো না কেন সমজাতীয় হতে হবে। যোগ বিয়োগ যাই করো, যোগ এবং বিয়োগ কোন ক্ষেত্রে, প্লাস অথবা মাইনাসের ক্ষেত্রে। তুমি যখন যোগ করতে যাবা, লব্ধির যোগ বা লব্ধির বিয়োগ, বিয়োগ ফলে লব্ধি বের করবা বা যোগ ফলে লব্ধি বের করবা, দুই ক্ষেত্রে তোমাকে সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে করতে পারবা, অসমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে কখনো করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে, এটা ছাড়া তোমার কিন্তু মিলবে না। তাহলে দুইটা ভেক্টর ধরো হচ্ছে এ আর হচ্ছে বি, এই যে দুইটা ভেক্টর, যদি সমজাতীয় দুইটি ভেক্টর একই দিকে চলমান থাকে, যদি সমজাতীয় দুইটি ভেক্টর একই দিকে চলমান থাকে, তাদেরকে বলি আমরা সমরেখ ভেক্টর। তাদেরকে বলি সমরেখ। দেখো দুইটা ভেক্টর কি একই দিকে যাচ্ছে, সমান্তরালে, একই দিকে বা সমান্তরালে। কিভাবে যাবে এরা? সমজাতীয় দুইটা ভেক্টর একই দিকে বা সমান্তরালে, একই দিকে বা সমান্তরালে চলে, সমান্তরালে এরা কেমন থাকবে? একই দিকে থাকবে অথবা সমান্তরালে থাকবে। যেমন এভাবে থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। দেখো সি, আবার ধরো যে এটা দেখো ডি, এই ডি, তাহলে দেখো তো এরা একই দিকে যাচ্ছে, সবগুলো ভেক্টর পরস্পরের সাথে সমান্তরালে আছে। এইটা এটা সমান্তরালে, এটা প্রত্যেকে সমান্তরালে আছে। যদি আমার হাতের আগে একটু বাঁকা দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভেক্টর কিভাবে আছে? সমান্তরালে। যদি সমান্তরালে থাকে তাহলে এদেরকে বলবো আমরা সমরেখ ভেক্টর। এই আরেকটা বিষয় মনে রাখবা, তুমি যদি দেখো এরকম ভেক্টর, তাহলে সমরেখ ভেক্টর কিভাবে স্থাপন করা যায় একটু দেখো। তুমি কিন্তু চাইলে ভেক্টরটাকে, এই যে এ ভেক্টর, এই দেখো এ ভেক্টরটা, তাই না? তুমি চাইলে কিন্তু ধরো হচ্ছে এ ভেক্টরটা এটা, আচ্ছা এই ধরো হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর ছিল। আচ্ছা, তারপর বি ভেক্টর, তুমি এই যে দেখো এটা কিন্তু পাদবিন্দু, একটু চিহ্নটা, এই বিন্দুটার নাম হচ্ছে, এটা যেখানে শুরু সেখানে বল হচ্ছে পাদবিন্দু, এটার নাম হচ্ছে পাদবিন্দু, সেটার নাম কি? পাদবিন্দু। আর যেখানে শেষ এটা হচ্ছে, এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে কি? শীর্ষবিন্দু। এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। প্রত্যেকটা ভেক্টরের একটা পাদবিন্দু একটা শীর্ষবিন্দু, কিন্তু নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোনো নির্দিষ্ট নাই। পাদবিন্দু যা, শীর্ষবিন্দু তার। এটা হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু অন্য সকল ভেক্টরের ক্ষেত্রে, সকল সঠিক ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু একটা, শীর্ষবিন্দু হচ্ছে আরেকটা। যেখান থেকে ভেক্টরটার উৎপত্তি, দেখো উৎপত্তিস্থল, ভেক্টরের উৎপত্তিটা হচ্ছে কি? পাদবিন্দু। সমাপ্ত, ভেক্টরটা কোথায় সমাপ্ত হচ্ছে? ভেক্টরের সমাপ্ত বিন্দুটা, যেখানে ভেক্টর সমাপ্ত হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। যে বিন্দু ভেক্টরটা শেষ হবে সেটা শীর্ষবিন্দু, যে বিন্দু থেকে ভেক্টরটার উৎপত্তি হবে সেটা হচ্ছে পাদবিন্দু। আচ্ছা, এবার আসি আমরা, তাহলে এখানে দেখো এই সবগুলো ভেক্টর, এইগুলো কিভাবে স্থাপন করবে? এ, তাহলে দেখো ডি ভেক্টর এখানে আছে না, ডিটাকে তুমি এখানে স্থাপন করাইনি এখানে, তাহলে ডি ভেক্টরটা হচ্ছে এখানে, এই ডি ভেক্টর এই পর্যন্ত হচ্ছে ডি, এটুকু হচ্ছে তোমার, এটুকু হচ্ছে ডি ভেক্টরটা, বুঝতে পারছো? এটুকু ডি, আবার এটা ভেক্টর ধরে নিও না,
এইটুকু হচ্ছে ডি ভেক্টর। আচ্ছা বি ভেক্টরটা এখানে না, তো বি ভেক্টরটা এখানে শুরু করো, এই যে বি ভেক্টর, এটা হচ্ছে বি, এই দেখো বি ভেক্টর ভি। তাহলে সি ভেক্টর কিভাবে আছে দেখো, সি ভেক্টরটা এইভাবে ছিল না, সি ভেক্টরটা তুমি এখানে নিয়ে যাও, এইখান থেকে ধরো, এইখান থেকে ধরো এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ধরো হচ্ছে সি ভেক্টর, মানে হচ্ছে কি না তোমার তাহলে এখানে কি আছে এডিসি, সবগুলো ভেক্টর একই রেখায় আছে। সমান্তরালে থাকলে কতগুলো ভেক্টরকে তুমি একই রেখা বরাবর সাজাইতে পারবে, একই রেখা বরাবর সাজাইতে পারবে। তুমি এইভাবে না সাজাও, তুমি আরো সাজাইতে পারবে এইভাবে। এই ধরো হচ্ছে এ ভেক্টর, এটা যেহেতু একই রেখা বরাবর, তাহলে বি ভেক্টরটা এই যে বি ভেক্টরটা কি এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখো এখান থেকে বি ভেক্টর শেষ, এখানে শেষ বি, এটা হচ্ছে এ, তাহলে সি ভেক্টর এখান থেকে শুরু হবে, এই হচ্ছে সি, তাহলে এটা ডি ভেক্টরটা এখান থেকে শুরু হবে, এই হচ্ছে ডি। তাহলে একই সমান্তরালে বা একই রেখা থাকলে তাদেরকে কি একটা রেখার মধ্যে সাজানো যাবে, সমান্তরালে থাকলে একই রেখা সাজিয়ে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে সমরেখা ভেক্টর। এবার আসি আমরা এখানে আসি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা কি? তো সদৃশ ভেক্টরটা হচ্ছে মানে দেখতে একই দিকে, সদৃশ ভেক্টরটা হচ্ছে কি সদৃশ, দেখো সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কি, যে ভেক্টর দেখো দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর, দুই বা ততোধিক শর্ত হচ্ছে কি সমজাতীয় ভেক্টর, এই ক্ষেত্রে তোমার সমজাতীয় কথার উল্লেখ থাকবে। সমজাতীয় দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর, দুই বা ততোধিক সমজাতীয় দুই বা তার চেয়ে বেশি, এইটা দ্বারা বোঝাচ্ছে কি বেশি, দুই বা তার চেয়ে বেশি, যত খুশি তত হোক, দুই বা ততোধিক ভেক্টর, ঠিক আছে সমজাতীয় ভেক্টর, আমি দুইটা দিয়ে তুলনা করছি, দুইটি সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকলে, কোন দিকে একই দিকে, কোন দিকে থাকলে একই দিকে ক্রিয়াশীল থাকবে, একই দিকে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর একই, দুই বা ততোধিক দেখো কেন বলবো দুই বা ততোধিক, এখানে বলবো সমান সমান বা সমান বা সমান বা অসমান, এই কথাটা উল্লেখ করে নিবা, এই কথাটা উল্লেখ করে নিবা, সমান বা অসমান দুই বা ততোধিক, সমান বা অসমান, সমান বা অসমান দুই বা ততোধিক, দুই বা ততোধিক আমরা লিখবো হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়াশীল থাকে, তিনটা বৈশিষ্ট্য, এরা সমান বা অসমান হতে পারে, এরা সমান হতে পারে, অসমান হতে পারে, এরা কি সমজাতীয় ভেক্টর হতে হবে, সমজাতীয় ভেক্টর হতে হবে, তৃতীয় হচ্ছে এরা একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে। যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, এই তিনটা প্যাকেজ যার মধ্যে আছে তারাই হচ্ছে সদৃশ ভেক্টর, তার হচ্ছে কি সদৃশ ভেক্টর। এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, কি কি বৈশিষ্ট্য আছে, সমান বা অসমান হতে হবে, সমজাতীয় ভেক্টর হতে হবে, একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে। যদি তিনটা বৈশিষ্ট্য থাকে তাহলে এই ধরনের ভেক্টরকে বলবো আমরা সদৃশ ভেক্টর, ঠিক আছে। তার মানে আসে এখন বিসদৃশ ভেক্টরটা কি, বিসদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ ভেক্টরটা হচ্ছে দেখো যে বিসদৃশ ভেক্টরটা হচ্ছে তোমার এখানে যে সমান বা এই ক্ষেত্রে বিসদৃশ ভেক্টর, এবার আসে বিসদৃশ ভেক্টর, সমান বা অসমান হবে, সমজাতীয় ভেক্টর হবে কিন্তু বিপরীত দিকে থাকবে, বিপরীত দিকে কি থাকবে এখানে বিপরীত দিকে, বিপরীত থাকবে, ঠিক আছে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত, যদি এটা থাকে তাহলে কি বলবো আমরা বিসদৃশ ভেক্টর, জাস্ট ডিরেকশনটা ভিন্ন। বিসদৃশ ভেক্টর বিসদৃশ ভেক্টর হচ্ছে দেখো যে সদৃশ ভেক্টর হচ্ছে এরা সমরেখা ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর, এইটা হচ্ছে সদৃশ ভেক্টর, এই সবগুলো ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর প্লাস হচ্ছে সমজাতীয় মানে সমরেখা ভেক্টর, সদৃশ বা সমরেখা ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর হচ্ছে দেখো এই দুইটা ভেক্টর যাচ্ছে, এই একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এই দেখো এরা সমান বা অসমান হইতে পারে না হইতে পারে, সমান অসমান হইলে হতে হবে না, কিন্তু তারা বিপরীতমুখী আছে, সমান বা অসমান যাই হোক সমজাতীয় আছে। এইটা যদি বল হয় তাহলে এটাও বল, এটা সরণ হলে এটাও সরণ, এটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ, একই জাতীয় হতে হবে। যদি একই জাতীয় হয় এবং তারা বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে তখন আমি এদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। তাহলে আমরা সদৃশ ভেক্টর গেল, বিসদৃশ ভেক্টর গেল, সবই শেষ, আর মাত্র একটু সময় লাগবে, শেষ হয়ে যাবে তোমাদের, আজকে এটা শেষ করে দেবে বিষয়। তারপর দেখো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে, সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে, আমি জাস্ট এগুলো হিন্টটা দিচ্ছি, এগুলো মনে রাখো। সীমাবদ্ধ ভেক্টর যদি দেখো দেখো এই যে সকল ভেক্টর মূল বিন্দু, যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, পাদবিন্দু কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে পাদবিন্দু নির্দিষ্ট, পাদবিন্দু নির্দিষ্ট, এই হচ্ছে মেইন কন্ডিশন। কোন ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাদেরকে বলি আমরা, তাদেরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট তাদেরকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, যেমন ধরো এই যে এটা কি, এটা অবস্থান ভেক্টর তাই না, তাহলে অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর, কেন, কারণ অবস্থান ভেক্টরটা কিন্তু মূলবিন্দুর সাথে সম্পর্কযুক্ত। কোথায় আছে না, মূলবিন্দু, দেখো মূলবিন্দু নির্দিষ্ট করা, এখানে থাকতে হবে, মূলবিন্দুর সাপেক্ষে বিবেচনা করা হয়। যেহেতু অবস্থান ভেক্টরকে মূলবিন্দুর সাপেক্ষে বিবেচনা করা হয়, যেহেতু অবস্থান ভেক্টরকে মূলবিন্দুর সাপেক্ষে বিবেচনা করা হয়, অর্থাৎ সেটা কিন্তু
মূল বিন্দুতে আবদ্ধ অবস্থায়, একটা নির্দিষ্ট হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, এখান থেকে নড়াচড়া করতে পারছে না সে, এই ধরনের ভেক্টরগুলোকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, পরে আসি আমরা স্বাধীন ভেক্টর, যার পাদবিন্দু নির্দিষ্ট নয়। সীমাবদ্ধ ভেক্টর, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় তাদেরকে বলি আমরা সীমাবদ্ধ ভেক্টর। যে সকল স্বাধীন ভেক্টর, যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, যে সকল, যেমন ধরো এটা এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, দেখো এ বি সি, এই তিনটা ভেক্টর কিন্তু কোনো পাদবিন্দু নির্দিষ্ট নাই। দেখো এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে নিজেও জানি না, কিন্তু পাদবিন্দু। এটা কোথায় থেকে আসছে এটাও বোঝা যাচ্ছে না, তাই না? এটা কোথা থেকে আসছে সেটাও বোঝা যাচ্ছে না, প্রসঙ্গ কাঠামোর বাইরে এগুলোকে বিবেচনা করছে। তাই এই ধরনের ভেক্টরকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, পাদবিন্দু নির্দিষ্ট হবে না। আর যদি পাদবিন্দু নির্দিষ্ট হয় তাহলে কি সীমাবদ্ধ ভেক্টর, পাদবিন্দু নির্দিষ্ট না হলে এটা কি হবে স্বাধীন ভেক্টর। তো মাথার মধ্যে রাখবা, পাদবিন্দু নির্দিষ্ট হলে সীমাবদ্ধ, না হলে এখানে কি স্বাধীন ভেক্টর। আমি কিন্তু একসাথে মিশিয়ে পড়াচ্ছি, এমন ভাবে পড়াচ্ছি তোমাদেরকে যেন তোমরা পার্থক্যগুলি বুঝতে পারো যে কোনটা সীমাবদ্ধ কোনটা স্বাধীন, ডিফারেন্সটা বুঝে বের করতে হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমরা বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, তাহলে বিপ্রতীক ভেক্টরটা কি? তো আমাদের কি বিপ্রতীক ভেক্টরটা হচ্ছে, দেখো যে কোন ভেক্টরের বিপরীত মান যদি, কোন ভেক্টরের বিপরীত মান বিশিষ্ট কোন ভেক্টরকে বলি, একটি ভেক্টরের বিপরীত মান বিশিষ্ট ভেক্টরকে বলবো আমরা বিপ্রতীক ভেক্টর। যেমন ধরো যে এ একটা ভেক্টর যার মান হচ্ছে এ, এই ভেক্টরের মান হচ্ছে, তাহলে এই ভেক্টরের বিপরীত মান বিশিষ্ট ভেক্টরটিকে বিপরীত মান বিশিষ্ট, তার মানে দেখো এই ভেক্টরের বিপরীত মান বিশিষ্ট ধরো যে 1/a, এখানে যদি বলো তাহলে এটা ধরো যে এই ভেক্টরের মান কত হচ্ছে 5a ধরে হচ্ছে 5i, এই ভেক্টর বিপরীত, তার মানে এই ভেক্টরের বিপরীত মান হচ্ছে, দেখো 5i লিখলাম, কি লিখলাম এখানে, আচ্ছা এই যে 1/5i লিখলাম কত 1/5i, তাহলে যেহেতু 5 হবে এই 5 এর বিপরীত মান কত 1/5, 5 এর বিপরীত মান হচ্ছে 1/5, তাহলে এই ধরনের ভেক্টর এটাকে বলবো আমরা বিপরীত ভেক্টর। এইগুলোর ভেক্টরের নাম হচ্ছে বিপ্রতীক ভেক্টর। কোন ভেক্টরের বিপরীত মান বিশিষ্ট ভেক্টরকে কি বলবো আমরা বিপ্রতীক ভেক্টর। যেমন ধরো যে একটা ভেক্টর বি, একটা ভেক্টর বি, ভেক্টর মান হচ্ছে 2i, 2 মান যদি 2i হয়, এর বিপরীত ভেক্টর ধরো হচ্ছে b প্রাইম সমান হচ্ছে 1/2i। ঠিক আছে, এই ধরনের ভেক্টর থাকে, এই ধরনের ভেক্টরকে বলবো আমরা বিপ্রতীক ভেক্টর। মান বিপরীত, যদি 2 হয় তার মানে হবে 1/2, যদি 3 হয় 1/3, 4 হলো 1/4, 5 হলো 1/4, কোন যে ভেক্টর যত দেয়া থাকবে তার মানটা উল্টিয়ে দিবা, মান উল্টিয়ে দিলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর।